ঘুম থেকে লেট করে ওঠা সকালবেলা বরাবরেরই একটা বদ অভ্যাস আমার বলতেই পারো। আর তার মাঝে পূজা সারতে গিয়ে হয়ে যায় আরো দেরি। আর বিকেলবেলা খেয়েছিলাম অনেকদিন পরে ঝালমুড়ি। সব মিলিয়েই থাকছে কিন্তু আজকের ডেলি ব্লগ, সকাল থেকে একদম রাত্র অবধি, শুরু থেকে লাস্ট অবধি পুরো ব্লগটা দেখো, আশা করছি অনেক ভালো লাগবে। ঘুম থেকে উঠতে উঠতে দেখো সকাল 8:30 বেজে গেল, অনেকটাই কিন্তু লেট হয়ে গেছে। মা আজকে বাসায় নাই বলে এতটা আরো লেট হয়ে গেছে। মা বাসায় থাকলে মার কাজের শব্দ শুনে কিন্তু আরো আগেই ঘুম থেকে উঠে যেতাম। আগের দিন রাত্র করে প্রচুর বৃষ্টি হয়েছিল, দুষ্টপুরের বাবা ডিউটিতে যাবে বলে 3:30 বাজে রাত্রে উঠেছিল। তখন আমিও উঠি, আর ওঠার পর দেখি বাইরেতে এত পরিমাণে অঝরে বৃষ্টি হচ্ছিল। দুষ্টপুরের বাবা যখন ডিউটি সেরে সকালে বাসায় ফেরে তখন কিন্তু তাকে দরজা খুলে দিয়ে আমি ঘুম ভর্তি চোখ নিয়ে আবারও ঘুমিয়ে পড়ি। তখন যদি উঠে যেতাম তাহলে হয়তো এতক্ষণে কাজকর্ম আমার শেষ হয়ে যেত। আর তখন মেবি 5:30+ বাজে, মনে হয় 6টা বাজবে ওই রকম। এরকমটাই হয় সকালবেলা ঘুম ভেঙে যদি আবারও ঘুমানো হয়, তারপর দেখা যায় উঠতে উঠতে অনেকটাই বেলা হয়ে যায়। দুষ্টপুর আর তার বাবা এখনো ঘুমিয়ে আছে, যার জন্য আমি একটু তাড়াহুড়া করে কাজ করতে চেষ্টা করতেছিলাম। দুষ্টপুরা যদি ঘুম থেকে উঠে যায় তাহলেই তো আমার কাজের 12টা বেজে যাবে। আজকে যদি মা বাসায় থাকতো তাহলে তো আরো আগে আমি ঘুম থেকে উঠে যেতাম, আর আমার অনেকগুলো কাজ কিন্তু মাই করে ফেলতো। আমার ঘর থেকে আইটা বাসন বের করে কলপারে রেখে চলে এসেছিলাম মার ঘরের আইটা বাসনগুলো বের করার জন্য। এসে দেখি যে দাদু ঘুম থেকে উঠে গেছে, যার জন্য দাদুর বিছানা মশাইটা এখন তুলে নিচ্ছি। আগের দিন রাত্র করে দাদু খেয়েছিল, আর যে দাদু আমাদের বাসায় থেকেছিল সে দাদুকেও খাবার দিয়েছিলাম, যার জন্য এই ঘরে কয়েকটা আইটা বাসন রয়ে গেছে। আর এই যে দাদু ঘুম থেকে উঠার পর চেয়ারে বসে আছে, দাদুকে জিজ্ঞাসা করতেছিলাম যে বাইরে যাবে কিনা, হাত মুখ ধুবে কিনা, এই সমস্ত জিজ্ঞাসা করার পর আমি এইবার চলে যাচ্ছি কলপারে। জল তো অনেক আগেই চলে এসেছে, এখন তো ঘড়িতে প্রায় 8:30+ বেজে গেছে। সেই কখনকার কথা 7টা বাজলেই জল দিয়ে দেয়, মাঝে মাঝে তার আগেও চলে আসে। এই দেখো এক বালতি কাপড় চাপড় জড়ো হয়ে রয়েছে। কখন যে কি কাজ করব আর কোথা থেকে শুরু করব কিছুই আমি বুঝতেছিলাম না। বালতি প্রত্যেকটা খালি হয়ে রয়েছে, সব কয়টা বালতির জল ফেলে আবার নতুন করে বালতিগুলোতে জল ভরবো। ড্রামগুলো খালি হয়ে রয়েছে। আর এতগুলো কাপড় চাপড় এমনিতেও তো জানো বিকেল বেলা করে কতগুলো করে কাপড় চাপড় বের হয়, মাঝে মাঝে ধুয়ে তো পরিষ্কার করে ফেলে, আবার মাঝে মাঝে ধোয়ার বাকিও থেকে যায়, সেইগুলো জমিয়ে রাখি পরের দিন সকালে ধুবো বলে। আরো বেশি কাপড় চাপড় হয়ে গেল। বাবা আর মাঝে পড়েছিল কাপড় টাপড়, সেইগুলো তো যাওয়ার আগে খুলে রেখে গেছে। বাসি কাপড় ছিল সেইগুলো ধোয়ার জন্য আমি কিন্তু ভিজিয়ে রেখেছি। বরাবরই তো বৃষ্টির পর আমার কাছে ওয়েদারটা অনেক সুন্দর লাগে, আজকের ওয়েদারটাও কিন্তু অনেক সুন্দর লাগতেছিল, একটা স্নিগ্ধ স্নিগ্ধ ভাব। আর সকালবেলা তো এমনিতেই পরিবেশটা স্নিগ্ধ লাগে। আমি তো কখনো ঘর ঝাড়ু দিয়ে তারপর মোছামুছি করি না, যেহেতু আমার ঘর সবসময় ক্লিন থাকে, আমি সোজা মুছে নিয়ে চলে যাই। আর আজকে দেখা যাচ্ছে অনেক গুরু ময়লা, আগে ঘরটা ঝাড় দিয়ে তারপর মুছতে হবে। এর মাঝে দেখো দুষ্টপুরা ঘুম থেকে উঠে যায়, আমি শুধু আইটা বাসনগুলো ধুয়েছি, বাসি উঠানটাও আমি ঝাড় দেইনি। তাছাড়া তো বাকি কাজ সব রয়ে গেছে। সে উঠার পর তাকে দাঁড় করিয়ে রেখে আমি উঠোনটা ঝাড় দিয়ে নিই। আর এই দিক দিয়ে যে দাদু আমাদের বাসায় ছিল সেও ঘুম থেকে উঠে যায়। তারপর দুষ্টপুরাকে বললাম যে রেডি করে দে, দাদু তোমার সঙ্গে তোমাদের বাসায় নিয়ে চলে যাও, আমি বাকি কাজগুলো সারি। তাছাড়া দাদু রয়েছে, তাতে সব কাজ শেষ করার পর দাদুকে একদম স্নান টান করিয়ে তারপর সকালের খাবার দিয়ে দেবো, যেহেতু অনেকটা বেলাও হয়ে গেছে। আর তারপর যদি স্নানটা না করানো হয় আরো বেলা হয়ে যাবে। দুষ্টপুরাকে কিন্তু সকালের খাবার খাইয়ে দিয়েছি, গরম জল করে সেরেলাক্স খাইয়ে দিয়েছি। আর তাকে বলতেছিলাম যে তুমি বড় বাবার সঙ্গে চলে যাও, আমি কাজগুলো সারি। আর সে দেখো আমার সাথে মর্জি করছিল যে সে যাবে না, যেতে চাইছিল না বলে আমি তাকে রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। তারপর কিন্তু সে দাদুর সাথে যায়। আর ওইখান থেকে আসার পর আমি পাকের ঘর মুছার পর পাকের ঘরের বারান্দা মুছে তারপর দাদুর যে ঘরটা আছে সেইটা মুছে নিয়েছিলাম, বাবার ঘর। আর আমার ঘর এখনো মোছা হয়নি, মুছবো। তারপর দাদুকে স্নান টান করিয়ে নিয়ে এসে এবার সকালে খাবার দিয়ে দিলাম, মুড়ি দিয়ে কলা দিয়েছি। তারপর দেখা যাক ভাতটা তো হয়ে যায় যদি তাড়াতাড়ি করে, তারপর ভাত দিয়ে দিব। এখন যদি দাদুকে স্নানটা না করাতাম তাহলে কাজের বাউটা কিন্তু আরো বেশি বের লেগে যেত। তখন দুপুর হলে দুষ্টপুরাকে ঘুম পাড়াতে হতো, তাকে স্নান করাতে হতো, তাছাড়া দুপুরে রান্নাও থাকে, যার জন্য সকাল করে স্নানটা করিয়ে নিলাম। একা মানুষ যেইভাবে কাজ করে বা হয় সেইভাবেই তো করতে হয়। ঘর মোছার পর দেখা যায় যে জল চলে যায়, যে জল ছিল সেই জল দিয়ে আমি স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। দাদুকে স্নান করানোর আগেই কিন্তু আমি কাপড়গুলো ধুয়ে নিয়েছিলাম। আমি জানতেইছিলাম যে আমি জলের সাথে তাল দিয়ে কাজ করে পারবো না, যে কোনো সময় জল চলে যেতে পারে। ঠাকুর ঘরে আসার কিছুটা সময় পর কিন্তু দুষ্টপুরা চলে এলো, তার বড় বাবা আর তার যে দিদি আছে সেই তাকে নিয়ে এসেছে। তারা জানি একটা কাজে যাবে বলে কোথায়, না হলে আরো দুষ্টপুরা কিছুটা সময় থাকতো হয়তো বা। তারপর দুষ্টপুরা আসার আগে কিন্তু আমি ফুল তুলসী আর পূজার বাসনপত্র সবকিছু ধুয়ে নিয়েছি। যেহেতু জল নাই তার জন্য কিন্তু যে তোলা জল ছিল সেইগুলো দিয়ে বাসনপত্র ধুয়েছি। আর সবসময় কিন্তু এই বালতিতে করে ঘরে জল রেখে দেই পূজার জন্য, যেহেতু যে কোনো সময় জল চলে যেতে পারে কিংবা কোনো বেকর হলে জলটা নাও থাকতে পারে, সেই চিন্তা করে কিন্তু আমরা সবসময় এরকম করে বালতিতে জল ভরে রাখি পূজার জন্য। আশেপাশে কোনো টিউবওয়েল নাই, সবাই কিন্তু আমরা এই সাপ্লাইয়ের জলে একদম নির্ভরশীল। আর আমাদের যে টিউবওয়েল ছিল সেইটাতে প্রচুর আয়রন, একদমই কাজের অনুপযোগী।
উপযোগী। মায়ের সাথে সেই রাত্র করে ফোনে কথা বলেছিলাম, তারপর বারাদিতে কখন গিয়ে পৌঁছালো সারা রাত্রে কিন্তু আর ফোন দেওয়া হয়নি। সকালবেলা আমি যখন স্নান করতে যাই তখন মা ফোন দিয়েছিল, কথা হলো, তারা সেইখানে গিয়ে পৌঁছায় ভোরবেলা। আর সেখানে মুখে প্রসাদের অনুষ্ঠানও হয়ে গেছে। আর আমি কিন্তু তুলসীকে স্নান করিয়ে তাতে ফুল দিয়ে দিলাম। আর দুষ্ট বুড়ার সাথে একদিক দিয়ে আমি চেঁচাই, অন্যদিক দিয়ে কাজ করি। দুষ্ট বুড়া যে উঠোনে জল জমে আছে সেই জলের ভিতরে ঝাড়ু নিয়ে দেখো কিরকমটা করা শুরু করেছে। দেখে যে আমাদেরকে ঝাড়ু দিয়ে জল হেঁচা দিয়ে ফেলে দেই, সেইটাই কিন্তু সে করার চেষ্টা করতেছিল। কিছুটা রৌদ্র ওঠার পর কিন্তু জলটা চলে যাবে, যার জন্য আমি আর এইটা পরিষ্কার করে নিয়ে আজকে এইবার দোকানে চলে যাচ্ছি পুজোর জন্য কলা আনতে। কাল বিকেল থেকে রাত্র পর্যন্ত যখন দোকানটা খোলা থাকতো তখন কিন্তু এই কলাগুলো বিক্রি হয়ে যেত। আর সারা রাত্র থেকে কলাগুলো দাগ হয়ে একদম মজে মজে গেছে। আর কিছুদিন ধরে গরমে কিন্তু এরকমটাই হচ্ছে, কলাগুলোর ভিতরে এরকম দাগ হয়ে মজে যায়। এই যে দুষ্ট বুড়ার খেলার সঙ্গীরা চলে এসেছে, তাদেরকে বলতেছিলাম তোরা একটু ওর সাথে খেলা কর, আমি পূজাটা এদিকে শেষ করে নিই। অনেক তুলসী গাছ থাকার কারণে কিন্তু অনেকেই কিন্তু আমাদের বাসা থেকে এসে পুজোর জন্য তুলসী পাতা নিয়ে যায়। কে যেন এইখানে তুলসী তুলতেছিল, আমি আবার একটু ভিডিও করে নিলাম। আমাদের গোপাল তো আনা হয়নি, পট যে ঠাকুরগুলো আছে সেগুলোকে পূজা করা হচ্ছিল। আর গোপালের পরিবর্তে কিন্তু এইখানে একটা পট গোপালকে বসিয়ে দেওয়া হয়েছে। আজকেও ফুল নেয়নি, যার জন্য অনেকগুলো ফুল ছিল গাছে। আর আমি সব কয়টা ফুলও তুলি নাই, কিছু ফুল তুলে নিয়ে এসেছি। তারপরেও কিন্তু যে ফুলগুলো এনেছিলাম সেই ফুলগুলো দিয়ে আমার আসনটা একদম ভর্তি হয়ে গেছে। আর দেখতে অনেক চমৎকার লাগতেছিল। ঠাকুরকে প্রসাদ নিবেদন করা হয়ে গেছে, প্রসাদ দেওয়া হয়েছিল চিরা আর কলা। পূজা দেওয়া কমপ্লিট। তারপর ঠাকুর ঘর একদম ক্লিন করে আবারও দরজাটা লাগিয়ে দিচ্ছিলাম। আর যে দুই একজন সাথে আছে তার জন্য কিন্তু দুষ্ট বুড়া প্রসাদ খেলো। এমনিতে যদি তাকে প্রসাদ দেওয়া হয় তাহলে খায় না, প্রসাদ খাওয়ার পরে এসে আবারও প্রসাদ চাচ্ছিল। উপরে নতুন করে এইখানে একটা শিকল লাগানো হয়েছে, নিচের শিকলটা যখন থাকতো তখন দুষ্ট বুড়া দরজা খুলে ফেলতো আর ভিতর থেকে গিয়ে ঘন্টা ঠাকুর পুজোর এটা ওটা নিয়ে আসতো, যার জন্য এখন উপরে আরেকটা এরকম শিকল করে দেওয়া হয়েছে। রাস্তাতে কিসের জানি শব্দ শুনে এসে দৌড়ে আমাকে বলতেছিল, আবার আমি শব্দটা শুনেছি, যার জন্য তার কথাটা আমি বুঝতে পারলাম। আজ তো দোকান বন্ধ, যার জন্য কিন্তু দুধ বাসে এনে রেখে দিয়ে গেছে অনেকটা সময় আগেই। আর আমি এই যে পূজা সেরে এখন গিয়ে দুধটা গরম বসিয়ে দিলাম চৌকাতে। দুষ্ট বুড়ার জন্য অন্য চৌকাতে আবার একটু লোতা জাল দিতে দিয়েছি। সকালে তো সেরেলাক্স খেয়েছে, এখন পর্যন্ত আর কিছু খাওয়ানো হয়নি, তাকে খাওয়াতে হবে, তার খিদে পেয়ে গেছে। তারপর আবার জল দিতে এসে গেছে, কলস আর বালতি বের করে দিলাম। দুষ্ট বুড়ার না সবার সাথে মিল, দোকানের সামনে যত বড় বড় মানুষ আছে তাদের সাথেও তো ফাইজলামি করে। আর এখন উনি জল দিচ্ছে, উনার সাথেও দেখো কিরকমটা শুরু করে দিয়েছে। সকালবেলাতে দুষ্ট বুড়াকে সেরেলাক্স খেয়েছিলাম, সেইখানে আবার একটু সেরেলাক্স রয়ে গেছে। আর সেই সেরেলাক্সের ভিতরে আবার লুতা দিয়ে নিয়েছি, দুষ্ট বুড়াকে ওইটা খাইয়ে দেবো, গরম রয়ে গেছে জোরাক, তারপরে খাবো। আর লুতা নামানোর পর সেই চৌকাতে মসুরির ডাল বসিয়ে দিয়ে রান্নাঘরে এসে আবার চৌকা ধরিয়ে নিয়েছি। এইবার এই চৌকাতে ভাত চড়িয়ে দেবো। আজ তো আর বাসাতে কেউ নেই, যার জন্য দুষ্ট বুড়া আমার পিছে পিছেই থাকছে, যেখানে আমি যাচ্ছি সেইখানে সেও আমার পিছে পিছেই যাচ্ছে। চালগুলোই এনেছি, দেখো চালগুলোর ভিতরে অনেকগুলো কাঠপোকা হয়ে গেছে, অনেকদিন ধরে এই চালগুলো খাওয়া হয় না, তো অন্য ড্রামে ছিল, আজকে আবার নিয়েছি। এগুলো ধোয়ার সময় একটু ভালো করে ধুতে হয়, অনেকবার ধোয়ার পর কাঠপোকাগুলো ভাতের হাঁড়ি চড়িয়ে দিয়েছি। জল তো আজকে রান্নার জন্য তুলতেই পারিনি, স্নানের আগেই জলটা চলে গিয়েছিল। এই এক হাঁড়ি জল আর এক বালতি জল আমি কাল বিকেলে রেখেছিলাম, সেইগুলোই দিয়ে এখন রান্না শুরু করে দিলাম। তারপর এখন 12টা বেজেই গেছে, কিছুটা সময় পরেই তো আবার জল চলেই আসবে। আমার রান্না হওয়ার আগে আগেই মনে হয় জলটা চলে আসতে পারে। দোকান থেকে রান্নার জন্য ডিম নিয়ে আসলাম, ডাল তো আগেই বসিয়ে দিয়েছি, আর পেঁয়াজ যা যা লাগে ডিমের জন্য সবকিছু নিয়ে এসেছি। চৌকা ধরিয়ে ভাত তো উঠিয়ে দিয়েছি, এবার যে কাপড় ছিল কলপারে সেই কাপড়গুলো নিয়ে এসেছি রোদ্রে দেওয়ার জন্য। আকাশটা কিরকম মেঘলা মেঘলা হয়ে রয়েছে, বৃষ্টি হয় নাকি ভাবতেছি যে কাপড় দিব কি না। যাই হোক, এখন যদি রোদ্রে দিয়ে নিই তাহলে অনেকটাই ঝরঝরে হয়ে যাবে, বৃষ্টি আসলে আসুক, সমস্যা নেই। দোকান থেকে যখন রান্নার জন্য ডিম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো আনি তখন দুষ্ট বুড়াকে এই চকলেটটা দেই। আর এখন দেখো সেইটা খাচ্ছে, তাকে গাড়িটা বের করে দিয়েছি, ওইটাতে চড়ে খেললে আমি যখন রান্না বান্না করবো হয়তোবা দুষ্টমিটা কম করবে। কিন্তু দেখো আমি যেই কাটতে বসেছি অমনি সে এসে আমার সঙ্গে হাতাহাতি কাজ করতে শুরু করে দিয়েছে। এমনিতেও জলের জন্য অনেক পাগল, যদি বাথরুমের দরজাটা খোলা পায় তাহলে তো এক ধরে বাথরুমে চলেই যাবে। আর যখন এরকম কোটা বাছা করতে বসবো আমার সঙ্গে সেও বসবে, বসে জলের মাঝখানে হাত দেবে, আর যেই সমস্ত জিনিস আনবো কোটা বাছা করার জন্য ওইগুলোকে একবার জলে ফেলবে, আরেকবার জল থেকে তুলবে, আর কি যে একটা অবস্থা করে জল দিয়ে ছড়িয়ে ফেলে। ভাত, ডাল, ডিম এগুলোই রান্না করতেছে, যার জন্য বেশি কোনো কাটা বাছাও নাই, কয়েকটা পেঁয়াজ আর একটু রসুন কেটে নিলেই কাটা বাছা শেষ হয়ে যাবে। 12টারও বেশি বেজে গেছে, এখনো পর্যন্ত কিছু খাওয়া হয়নি। দুষ্ট বুড়ার বাবাও ঘুমিয়ে রয়েছে, তার উঠতে উঠতে একদম বিকেল 3টের মতো বেজে যাবে, সে একদম দুপুরে খাবার খেয়ে ডিউটিতে চলে যাবে। আর দাদু তো ঘুমিয়ে রয়েছে, দুষ্ট বুড়াকে জল আসলে আমি স্নান করিয়ে ঘুমাতে নিয়ে যাব, তারপর নিজে খাওয়া দাওয়ার চিন্তা। আর এই যে দুষ্ট বুড়াকে খাওয়ানোর পর সবকিছু
এলোমেলোই করে রেখে দিয়েছি, এখন গুছগাছ করলাম। এদিকে যে ডাল বসিয়েছি, ডাল কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। আসার পর দেখি যে ডালের মাঝে জল একদম শুকিয়ে যাচ্ছিল, দৌড়ে ডালের উপরে এক গাবলা জল দিয়ে দিলাম। জলও গরম হয়ে গেল, এখন ডালটার মাঝে ওই জল ছেড়ে দিয়েছি। ডালটা অনেকটাই পাতলা হয়েছে। কিছুটা সময় সিদ্ধ হওয়ার পর কিন্তু আমি এনে চৌকাতে ডালটা পুরন দিয়ে নিয়েছি। ভাত ছিল চৌকাতে, ভাতটাও নামিয়ে নিয়েছি, ভাত ঠিকা দিয়ে দিয়েছি। এখন এই যে সবকিছু রেডি করা আছে, শুধু ডিমটা রান্না করলে আমার রান্না বান্না কমপ্লিট। ডাল নামিয়ে রেখে এসে কিন্তু আমি ডিম বসিয়ে দিয়ে চৌকাতে চলে এসেছি দুষ্ট বুড়াকে স্নান করানোর জন্য। জল এসে গেছে অনেক আগে, হাউসও একদম ভরে গেছে, বালতি ড্রাম এগুলো খালি রয়ে গেছে। সকালে তো তাড়াতাড়ি করে জল চলে গিয়েছিল, ওইগুলো দিয়ে স্নান করেছিলাম, ওইগুলো আমার আবার ভরতে হবে। ওকে আগে স্নানটা করিয়ে নিয়ে এসে পড়েছি, তারপর তাকে ঘুমটুম পাড়িয়ে কলপারে গিয়ে কলপারটা পরিষ্কার করে রান্নাঘরে যাব। রান্নাঘরে গিয়ে ডিম রান্না করে নেব। আর দুষ্ট বুড়াকে এখন কিছু খাওয়াবো না, কিছুটা সময় আগেই খেয়েছে। দুষ্ট বুড়া ঘুমিয়ে গেছে, চলে এসেছি রান্নাঘরে। ডিমও সিদ্ধ হয়ে গেছে, ডিমটা নামিয়ে নেব। ওইদিকে দাদু বসে আছে চেয়ারে, ভাবতেছি দাদুকে ডাল রান্না হয়েছে, ওইটা দিয়েই খাবার দিয়ে দেবো। দাদুকে ভাত খেতে দিয়ে দিয়েছি, শুধু ডাল দিয়ে ডিম এখনো রান্না হয়নি, করব। আর ডিম হলেও কিন্তু দাদুকে খাবারটা দিতে পারতাম। আজকে আবার দাদুর পেটটা ভালো না, কিছুক্ষণ আগে ওয়াশরুমে গিয়েছিল, যার জন্য আর এই গরমে তাকে ডিমটা দিলাম না। কথায় আছে মানুষ কম খেলে মরে না, বেশি খেলে কিন্তু অবশ্যই এর খারাপই ফল হয়। আর ওইরকমটা ভেবে আমি আরো দিলাম না, বাসাতে লোকজন নাই। তাছাড়া যখন দেখা যায় যে দাদুর শরীরটা ভালো না থাকে, সাথে পেটটাও খারাপ থাকে, এখন বয়স হয়েছে, এরকমটা হয় স্বাভাবিক, তখন কিন্তু তাকে খাওয়া দাওয়াটা একটু কন্ট্রোল রেখে দেওয়া হয়, যাতে করে সে সুস্থ থাকে। দাদুর খাওয়া শেষ হলে পরে কিন্তু আমিও খাবার খেয়ে নিই। আগের একটু ফ্রিজে শুটকি ভর্তা ছিল, সেই শুটকি ভর্তা দিয়ে গরম গরম ভাত খেয়ে ডিমগুলোকে ছুলিয়ে মশলা বেটে রান্না বান্না শুরু করে দিই। ডিম রান্না কিন্তু আমার হয়েও গেছে। রান্নার পাশাপাশি আইটা যা বাসন বের হয়েছিল সেই সমস্ত কিন্তু ধোয়া কমপ্লিট হয়ে গেছে। দুষ্ট বুড়া এখনো ঘুমিয়ে আছে, আরো কিছু বাসনপত্র রয়ে গেছে, রান্নাঘর ক্লিন করা বাকি রয়ে গেছে। আইটা বাসন ধোয়ার পর রান্নাঘরটা পরিষ্কার করি, আর এর মাঝে দুষ্ট বুড়া ঘুম থেকে উঠে যায়। আর দুষ্ট বুড়ার বাবাও ঘুম থেকে উঠে চলে গেছে স্নান করার জন্য, তাই কিন্তু দুষ্ট বুড়া আঙুল দিয়ে দেখাচ্ছিল। শুকনো কাপড় চোপড় তো গুছগাছ করে নিয়েছি, তারপরে যেগুলো একটু বেশি ভিজা দেখা যাচ্ছিল যে এ বেলায় শুকাবে না, সেইগুলোকে কিন্তু ঘরের ভিতরে রশিতে ছড়িয়ে দিয়েছি। তাড়াহুড়া করে যখন ডিম তরকারিটা রান্না করি না, তখন এক মগ জল পড়ে যায় ঘরের ভিতরে, আর ঘরটা কাদা কাদা হয়ে যায়। তখন ভাবলাম যে একদম ঘরটাকে লিপে পরিষ্কার করে নিই। ঘরের ভিতরটা কাঁচা থাকায় লিপে যখন বের হই, তখন কিন্তু বারান্দাটা রান্নাঘরের কাদা কাদা হয়ে যায়। বারান্দাটা মোছা হয়নি, কিছুটা সময় পর মুছবো। দুষ্টপুরার বাবা এসে স্নান করে দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে বিকেল বেলাতে মাসি এসেছে। দুষ্টপুরার বাবা কিন্তু তখন খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে যায় ডিউটিতে। আর দুষ্টপুরার বাবা যখন বাসায় ছিল খাবার খাচ্ছিল, তখনই কিন্তু আমি রান্নাঘরের বারান্দা ক্লিন প্লাস উঠানটা ঝাড় দিয়ে নিই, আর সাথে সাথে নিজেও পরিষ্কার হয়ে আসি। এখন চলে এসেছি আমাদের বাসার সামনে একটা ঝালমুড়ির দোকান বসে বিকেল বেলাতে, সেইখান থেকে একটু ঝালমুড়ি খাওয়ার জন্য মাসিকেও সঙ্গে করে নিয়ে এসেছি। লোকটা প্রতিদিন বিকেলেই কিন্তু আমাদের বাসা থেকে একটু দূরে, আমাদের দোকান থেকে আবার তার দোকানটা দেখা যায়, সেইখানটাই বয়। লোকটার ঝালমুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে। ঝালমুড়ি খেতে খেতে মাসির সাথে গল্প করি, আর ঝালমুড়ি খাওয়া শেষ হওয়ার কিছুটা সময় পরেই সন্ধ্যা হয়ে যায়। মাসিও বাসায় চলে যায়, আমি আর দুষ্টবুড়া মিলে সন্ধ্যাবাতি দিয়ে ঘরে বসে আছি। এর মাঝে দুষ্টবুড়ার বাবা এসে দুষ্টবুড়াকে কালকের মতো আজকেও কিন্তু নিয়ে চলে গেছে বাইক দিয়ে ঘোরার জন্য। অনেকটা সময় ঘুরে আসার পরেও কিন্তু দুষ্টবুড়া তার বাবাকে বলতেছিল যে তাকে নিয়ে আবারও ঘুরতে যেতে। এত পরিমাণে নেশা ওর এই গাড়িতে চড়ার। তারা ঘুরে আসার পথে আমার জন্য আবার রোল নিয়ে এসেছে, এইটা এবার খাবো। আর এই রোলটাও আমার কাছে কিন্তু খেতে অনেক দারুণ লাগে। রোলটার উপর কিছুটা সস দিয়ে কিন্তু রোলটাকে আমি সাটিয়ে নিলাম। তারপর দুষ্টবুড়ার বাবা রাত্রে 1:30টার দিকে ফোন দিয়ে বলতেছে সে আজকে বাসায় আসবে না। দুষ্টবুড়ার বাবা আসবে বলে কিন্তু না খেয়ে এতটা সময় আমি বসেছিলাম। আসবে না শোনার পর আমি খাওয়া দাওয়া শেষ করে বাকি যা কিছু ছিল সবকিছু গুছগাছ করে বিছানায় শুয়ে পড়ি। এখন ঘড়িতে বাজে 2টা। মার বাবার আসতে নাকি ভোররাত্র হবে। 12 থেকে তারা সন্ধ্যার দিকে বের হয়েছে। আর দুষ্টবুড়ার বাবা 2:30টার দিকে একটা বাস আছে ছাড়বে, তারপরে আবার ভোরে 3:30টার দিকে এখান থেকে যায়, গিয়ে 4টার দিকে ওই বাস ছাড়ে, যার জন্য এইটুকু সময়ের জন্য সে আর বাসাতে আসছে না। তারপর আর কি আমরা মা ছেলে মিলে এখন ঘুমিয়ে পড়ি। রাত্র 2টা বেজে গেছে। পুরো ব্লগটা দেখার জন্য সবাইকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে। টাটা।